আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে জানিয়ে দেব শিরোনামগুলো। বাজারে গিয়ে সাধারণ মানুষের মাথায় হাত। সবজি, মাছ, ডিম, মুরগি সবকিছুর দাম আকাশ ছোঁয়া। বেড়েছে আটা ও চিনির দরও। জ্বালানির প্রভাব অজুহাত বিক্রেতাদের। কাঁচা বাজারের দাম কিছুটা অস্বাভাবিক। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আসলে অনেক বাইরে। যে সবজি একটু চাহিদা বেশি, আমদানি কম, ওই সবজি কেজিতে 20 টাকা 10 টাকা বাড়িয়ে যাবে। সাংগঠনিক ব্যাপক রদবদল আসছে বিএনপিতে। শিগগিরই ঘোষণা করা হবে অঙ্গ সহযোগী সংগঠনের নতুন কমিটি। দল ও সরকারকে আলাদা রাখাই উদ্দেশ্য। অনেকে সরকারে চলে গেছে, সেই জায়গাটা আমাদের ফাঁকা হয়ে গেছে, কাজে সেখানে আমাকে পূরণ করতে হবে। চেয়ারম্যানের এই বিষয়ে দীর্ঘদিনের প্রজ্ঞা অভিজ্ঞতা আছে, উনি সেই বিষয়ে মূল সিদ্ধান্ত নেবেন। নতুন রাষ্ট্রপতির অভিষেক ঘিরে বঙ্গভবনে প্রস্তুতি। সন্ধ্যায় দরবার হলে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলংকারিক হয়ে নয়, ধারণ করবেন জনপ্রত্যাশা, মন্তব্য বিশ্লেষকদের। সিম্বলিক গুরুত্ব আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে কিছু ম্যাটার করে না, যদি না হচ্ছে কি আপনি যে স্টেট স্ট্রাকচারটা আপনি দেখছেন, সেই স্টেট স্ট্রাকচারে তার ভূমিকা রাখার কোনো অপরচুনিটি থাকে। সেই প্রতিষ্ঠানের মর্যাদাটাকে বাড়ানো দরকার, তাকে সক্রিয় করা দরকার, তাকে দিয়ে যেন রাষ্ট্রের কাজে লাগে, আপনি সেই চেষ্টাই করবেন। এক দশকেও মিয়ানমারে ফিরতে পারেনি রোহিঙ্গারা। টেকসই প্রত্যাবাসনে নাগরিকত্ব, নিরাপত্তা, মানবিক মর্যাদা নিশ্চিতের দাবি। সম্মানের সাথে নাগরিকত্ব দিয়ে যদি মানবিক মর্যাদাকে পাঠানো যাবে না কেন? কালকে চলে যাবে তো কিন্তু আমি তো সেই কন্ডিশন তৈরি করতে চাই না। সেটা কখন তৈরি হবে? মিয়ানমার ডেমোক্রেসি কবে আসবে, কোনো গ্যারান্টি আছে? নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা। র্যাবের অভিযানে মোহাম্মদপুরে সন্ত্রাসী ও মাদক কারবারি চূড়া সেলিম গ্রেফতার। সম্পূর্ণভাবে ফিরে আসেনি জাতীয় স্টেডিয়াম এলাকার ক্রীড়া পরিবেশ। দ্রুততম সময়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায় এনএসসি। যেভাবে চলেছে তাতে নতুনভাবে তাদেরকে আমরা আবার উপস্থাপন করতে চাই, যারা তাদের দিনরাত এসব বিষয়ে সচেতন থাকে। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। কিছুতেই যেন স্বস্তির খবর দিতে পারছে না নিত্যপণ্যের বাজার। প্যাকেট আটা আর চিনির কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। অন্যদিকে কিছুটা কমতে থাকা পোল্ট্রির বাজারেও লেগেছে সাপ্তাহিক ছুটির আজ। বিক্রি হচ্ছে আগের দামেই। জ্বালানি সংকটে পরিবহন খরচ বাড়ায় চড়া মাছ বাজারও। ব্যয় সামলাতে ত্রাহি অবস্থা ক্রেতাদের। কাঁচামরিচ ডিমের পর এবার নতুন টেনশনের নাম প্যাকেটজাত আটা। হুট করেই কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। কারণ হিসেবে দোকানিদের উত্তর একটাই, কোম্পানি পর্যায়েই বাড়ানো হয়েছে দাম। চিনির দরেও নেই সুখবর, বাড়তির দিকে মসুর ডালও। চিনি ছিল আপনার 105 টাকা, এখন 110, 5 টাকা বাড়ছে। আর অন্য জিনিসের মধ্যে ডাউল, যেমন ডাউলটা মোটামুটি 5-7 টাকা বেশি। 90 টাকা 95 টাকা কিনতাম, 110 টাকা বেচতাম। এখন 110 টাকার উপরেই ধরে, 130 টাকা চাইলে কাস্টমার রাগ করে। সীমিত আর মানুষের সহস্তর পুষ্টির উৎস ডিমও অনেকটা বিলাসী পণ্যে পরিণত হচ্ছে। ডজন বিক্রি হচ্ছে 150 টাকাতেই। নানা কারণে লোকসান খেয়ে ছোট খামারিরা ব্যবসা থেকে সরে যাওয়াতে যোগানে ঘাটতি পড়েছে বলছেন দোকানিরা। বর্তমানে ডিমের বাজার অনেক বাড়তি, ঠিক আছে। 80 ডিম আগে ছিল 180 টাকা ডজন, বর্তমানে 210 টাকা। লাল ডিম ছিল 140 টাকা, বর্তমানে 150 টাকা। ছোট খামারিগুলো আছেন সবগুলো বন্ধ হয়ে গেছে। কেন গেছে? এরা যে বড় বড় কোম্পানির সাথে পারছে না। যেমন বড় বড় কোম্পানির কোনো লস নাই, ওরা যে মুরগির ময়লাটা এটাও শুধু বিক্রি করে। সাপ্তাহিক ছুটির প্রভাবে ব্রয়লারও ছেড়ে কথা বলছে না। কেজি প্রতি ক্রেতার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে 190 থেকে 200 টাকা পর্যন্ত। ফিডের দাম না কমলে লেয়ার কিংবা দেশি মুরগির দামও ছাড়বে না বলেই মত বিক্রেতাদের। মুরগি ছিল হচ্ছে
180 টাকা আমরা কিনতে পারতাম, এখন 210, 200, আবার এই 95 এরকমের পাইতেছি আর কি। আগে ধরেন আপনার 150 অ্যাভারেজে বিক্রি হইতো, এখন মনে করেন 100 সেল হইতে কষ্ট হয়ে যায়, 90টা 80টা এরকম। খাবারের দাম বেশি, ওইটা আবার গাড়ি ভাড়া কিছু বেশি, যার জন্য একটু ওই মুরগির দাম সামান্য একটু বেশি। এদিকে সরবরাহ সংকট না থাকলেও পরিবহন খরচ বাড়ায় বেশিরভাগ মাছেই কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আর ইলিশ কেনা তো নিম্ন আর মধ্যবিত্তের জন্য একরকম স্বপ্নের নাম। দাম তো চড়া, আসলে চড়া। যে মাছ আগে মনে করেন 280 টাকা 300 টাকা ছিল, সেই মাছ এখন 340 টাকা 20 টাকা। ইলিশ সবাই কিনা খাইতে পারবো না, 3000 টাকার উপরে এলো কেজি। এই যে আমি নিলাম ইলিশ 3200 টাকা কেজি, 3200 টাকা কেজি নিলাম, আর হলো 2600 টাকা কেজি। গ্যাসের কারণে, তেলের কারণে মনে করেন গাড়ির খরচাটা একটু বেশি, তো এই জন্য মনে করেন প্রত্যেকটা মাছ মনে করেন 20-30 টাকা বাড়ছে। মনে করেন গত সপ্তাহে যে এক মাছ মনে করেন বেশি 600-650, এই সপ্তাহে বেচা লাগে 700 টাকা কেজি। কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও বাজারে নেই তার প্রভাব। দর নিয়ন্ত্রণে মাঠ থেকে বাজার পর্যন্ত সাপ্লাই চেইন তদারকির তাগিদ ক্রেতাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনে সবজি বাজারে গেলে পিলে চমকে উঠতে হবে। 80 টাকার নিচে মিলছে কেবল আলু আর পেঁপে, হাত দেওয়ার জো নেই বেগুন আর শিমে। ব্যবসায়ীরা অবশ্য বলছেন দাম কিছুটা কমেছে। আগাম শীতকালীন সবজির যোগান বাড়লে দর আরও কমবে, তবে তাতে খুব একটা আশা দেখছেন না ক্রেতারা। বাজারের খবর জানাচ্ছেন সহকর্মীরা। গত 2 সপ্তাহ ধরে সবজির বাজারে যে এক ধরনের টেনশন কাজ করছে, এই সপ্তাহে এসে কিছুটা দূর হয়ে গিয়েছে সেটি বলা যাবে না। রাজধানীর নতুন বাজারে বেশিরভাগ সবজির দামই 70 থেকে 80 টাকার মধ্যে ওঠানামা করছে। সবচেয়ে কম দামে বেচাকেনা হচ্ছে পেঁপে এবং আলু, এবং সবচেয়ে বেশি দামে এই মুহূর্তে বিক্রি হচ্ছে বেগুন এবং শিম। উত্তরাঞ্চলে বন্যার কারণে এক ধরনের সবজির যে যোগানে টান পড়েছিল সেটি কিন্তু এখন কিছুটা কমে এসেছে। বড় শসা 1 কেজি 80 টাকা, করলা 100 টাকা, বেগুন হচ্ছে এই যে তাল বেগুন যেটা গোলটা ওইটা হচ্ছে 160 টাকা আজকের বাজার, আর ওই সাদাটা 100 টাকা, লম্বা 120 টাকা। কারণ বাজার মনে করেন এমনই একটা জায়গা, সবজি মনে করেন যে সবজি একটু চাহিদা বেশি, আমদামি কম, ওই সবজি কেজিতে 20 টাকা 10 টাকা বাড়িয়ে যাবে। আগামী মাসের শেষের দিকে আসলে আগাম শীতকালীন সবজির যে আবাদ সেটি পুরোদমে শুরু হবে, এবং তখন আসলে সবজির যোগানও কিছুটা বাড়তে থাকবে। এবারে আমরা মানিকগঞ্জের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী বিএম খোরশেদের কাছে। ধন্যবাদ পাপন। মানিকগঞ্জের পাইকারি আড়ত এবং বাজারগুলোতে আমরা দেখছি যে সবজির সরবরাহ কিন্তু বেড়েছে। আড়তদার যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সবজির সরবরাহ বাড়ার কারণে এই দাম কিন্তু কমেছে। প্রচুর বৃষ্টি ছিল, সবজি একটু কম ছিল, আমদানি কম ছিল, শাকের দাম বেশি ছিল। এই সপ্তাহে সবজির দাম একটু কম আছে। পটল ছিল 100 টাকা, এখন 60 টাকা, উস্তা আসলে 120 টাকা, 80 টাকা আছে। তবে ভোক্তারা যেটি বলছেন যে এই সবজি এখনো পুরোপুরি স্বস্তি পর্যায়ে আসলে তারা প্রত্যাশা করেন যে সবজির দাম যেন আর একটু কমে। মাঝখানে 80, 90, 100 টাকার মানে কমে কোনো কিছু পাওয়া যাইতো না কেজি, এখন মোটামুটি একটু আগের চেয়ে অনেকটাই কম। গোপালগঞ্জের পরিস্থিতি জানতে চলে যাচ্ছে মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। ধন্যবাদ খোরশেদ। বাজারে কিন্তু আপনি যদি বেগুন কিনতে যান তাহলে বেগুন 120 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। বাজারে নতুন এসেছে সিম, যে সিমগুলো এখন 160 টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে, যেগুলো সাধারণ মানুষ কিন্তু এই সবজি কেনার মতন অবস্থা নেই বলে যারা সবজি কিনতে এসেছেন তাদের বক্তব্য। কাঁচা বাজারের দাম কিছুটা অস্বাভাবিক, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আসলে অনেক বাইরে। 1 কেজি বেগুন 110 টাকা কেনা লাগে, যেটা 50 থেকে 60 টাকা হলে আমাদের জন্য ভালো হয়। দোকানিরা যেটি বলেছেন যে বিগত 15 দিন আগে সবজির বাজার ছিল আরও চড়া, 100 টাকার নিচে কোনো সবজি ছিল না, সেই সবজির দাম কিছুটা পতন হয়েছে। দাম আগের তুলনায় একটু কমছে, কিন্তু তারপরে 60-এর নিচে কোনো তরকারি নাই। প্রত্যেক কেজি সবজির দাম ছিল আগে 30 টাকা 20 টাকা কেজি বেশি ছিল, এখন দাম একটু কমছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সবজি উৎপাদনের সর্বশেষ খবর। দলের সাংগঠনিক রদবদল আনতে শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। জাতীয় নির্বাহী কমিটি থেকে সকল স্তরের শূন্য পদ পূরণের সিদ্ধান্ত দলটির। শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নতুন কমিটি। বিএনপির নেতারা বলছেন দল ও সরকারকে আলাদা রাখার সিদ্ধান্তেই নতুন পুরাতনের সমন্বয়ে সাংগঠনিক গতিশীলতা বাড়ানো হচ্ছে। এজন্য নিয়মিত জেলার নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। বিপুল জনরায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি সরকারের 6 মাস পার হয়েছে, তবে দীর্ঘদিন ধরে ভঙ্গুর দলটির সাংগঠনিক কাঠামো। মৃত্যু, পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় স্থায়ী কমিটি থেকে শুরু করে নানা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদশূন্য।
যদিও শনিবার দলের উপদেষ্টা কাউন্সিলে 3 সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করেছে বিএনপি। গঠনতন্ত্রে স্থায়ী কমিটির পদ সংখ্যা 19। আগে থেকেই 4টি পদ শূন্য থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজউদ্দিন আহমদের পদত্যাগ ও জমির উদ্দিন সরকারের মৃত্যুতে 3টি পদ এখনও খালি। ভাইস চেয়ারম্যান পদেও খালি আছে। নির্বাহী কমিটির 30% পদেই নেতা নেই। উপদেষ্টা কাউন্সিলের 28 পদে নেই কেউ। 11টি অঙ্গ সহযোগী সংগঠনের 9টি চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। যুবদল আর ওলামা দলের কমিটির মেয়াদ আছে কয়েক মাস। এটা আমরা চেয়ারম্যানের এই বিষয়ে দীর্ঘদিনের প্রজ্ঞা অভিজ্ঞতা আছে, উনি সেই বিষয়ে মূল সিদ্ধান্ত নেবেন এবং আরও জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বেশি সেটা নেবেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদকের পদ শূন্য হয়েছে। সিনিয়র যুগ্ম মহাসচিবের পদের আলোচনায় হাবিবুন নবী খান সোহেল ও শহীদ উদ্দিন চৌধুরী আনি, আর দপ্তরে এমরান সালে প্রিন্স আর রকিবুল ইসলাম বকুলের নাম আলোচনায়। যদিও নেতাদের বড় অংশের কেউ মন্ত্রী, সংসদ সদস্য, কেউ প্রশাসক, কেউ বা পেয়েছেন সরকারি দপ্তরের দায়িত্ব। নীতি নির্ধারকরা জানিয়েছেন সরকার থাকলেও কোনো নেতাই দলের বাহিরে নেই। এখন সাংগঠনিক কাঠামোটা ধরা হবে, কারণ সাংগঠনিক কাঠামোটা না ধরলে, কারণ এখন ওইটা সত্য কথা যে অনেকে সরকারে চলে গেছে, সেই জায়গাটা আমাদের ফাঁকা হয়ে গেছে, কাজে সেখানে আমাকে পূরণ করতে হবে। সেগুলো সবই এখন করা হবে। আসলে আমরা তো সময় পাই নাই। নির্বাচন হলো, তারপরে বাজেট সেশন আসলো, সরকার গঠন হলো, অনেক কিছু তো আমাদের একটার পর একটা চলে গেছে। হবে এখন সবই। বিএনপি প্রবীণ এবং নবীনের সমন্বয়ে কিন্তু সরকার গঠন হয়েছে। এখন খুব স্বাভাবিক আমরা চাচ্ছি যে কিছুটা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম তারা নেতৃত্বে আসুক। তারেক রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিএনপির গুরুত্বপূর্ণ সিনিয়র ভাইস চেয়ারম্যানও মনোনীত করা হয়নি কাউকে। আলোচনায় আছে আগামী কাউন্সিলে এই পদ বিলুপ্ত হবে, কেউ বা বলছেন জিয়া পরিবারের নতুন প্রজন্মের কেউ দায়িত্ব পাবে। 2016 সালে সবশেষ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি। রাজশাহী বিভাগের নেতাদের সাথে দলীয় চেয়ারম্যানের বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান। কোনো নেতাকর্মী অনৈতিক কাজে জড়িত হলে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সন্ধ্যায় বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী যে নির্বাচন, যেটা স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচন যাতে দলের পক্ষ থেকে, দল তো সমর্থন করবে, একটা দলীয় প্রতীকে তার নির্বাচন হবে না। সেখানে তৃণমূলের যে ইউনিটগুলি আছে, অর্থাৎ ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, এরা বসে তারা একজন প্রার্থী ঠিক করবেন। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন তিনি। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ দেশি বিদেশি কূটনীতিকরা উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। 255 ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। এরপরই ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপন ও গেজেট জারি করা হয়। দাদা।
রাজধানীর হেয়ার রোডের বাসা থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি জুমার নামাজ পড়তে এসেছেন ম্যানস্ট্রি মসজিদে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। নামাজ শেষে রাষ্ট্রপতির কর্মসূচি আজকে কি এবং এই সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? পূর্বে আপনি জানেন আজ দিনের শুরু থেকেই আসলে স্থানীয় তার যে ঠাকুরগাঁয়ের স্থানীয় নেতাকর্মী রয়েছেন তাদের সাথে দেখা করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি আসলে সকাল থেকে অবস্থান করছিলেন তার হেয়ার রোডের বাসায়, যে নির্ধারিত বাসাটি রয়েছে সেখানে, এবং সেখানের থেকে একটু আগে কিন্তু যে বেইলি রোডে মিনস্ট্রি মসজিদ রয়েছে সেই মিনস্ট্রি মসজিদে এই মুহূর্তে তিনি নামাজে অংশগ্রহণ করছেন, অর্থাৎ জুম্মার নামাজে অংশগ্রহণ করছেন। এবং জুম্মার নামাজের এই অংশগ্রহণ শেষে মূলত তিনি যাবেন হচ্ছে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের মাজার জিয়ারত করতে, তাদের সমাধিতে, এবং সেখানে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি। এবং তারপরে আজকে আসলে যে মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ গতকাল নির্বাচিত হওয়ার পরে মূলত আজকে যে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সেটি আসলে ঠিক সন্ধ্যা নাগাদ বঙ্গভবনে শুরু হবে, এবং সেটির ব্যাপক আনুষ্ঠানিকতা এবং যে সমস্ত কার্যক্রম সেটি কিন্তু চলছে। আপনি জানেন, আমাদের সহকর্মীরা সকাল থেকে জানাচ্ছিলেন। তবে সকাল থেকে মূলত যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের অনেকের সাথেই আমাদের কথা হচ্ছিল। তারা বলছিলেন যে একদম তৃণমূলের পর্যায় থেকে দেশের সর্বোচ্চ পদে যে পৌঁছানোর যে যাত্রা, সেই যাত্রায় কিন্তু ঠাকুরগাঁয়ের মানুষ সাথে ছিল, এবং তারা আজকে গৌরবান্বিত বোধ করছেন। তারা জানাচ্ছেন তাদের নেতা তিনি আজকে রাষ্ট্রপতি হয়েছেন, সেটি তাদের জন্য অনন্য এক গৌরবের কথা। এবং পুরো জার্নি জুড়ে ঠাকুরগাঁয়ের মানুষ এবং এই যে মির্জা ফখরুল ইসলামের আলমগীরের যে নেতৃত্ব দান করার যে কৌশল বিভিন্ন, সেটিকেও তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে যেটি ঘটেছে সেটির কথা উল্লেখ করেছেন, এবং তাদের সেই গৌরবের কথাই কিন্তু তারা জানান দিচ্ছেন। আপনি জানেন এই মুহূর্তে নামাজ অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই নামাজে অংশগ্রহণ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এই নামাজের কার্যক্রম আসলে শেষ হওয়ার পরপরই তিনি এখান থেকে মূলত যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার যে সমাধি রয়েছে সেই সমাধিস্থলে যাবেন, সেখানে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সেখানে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করবেন। সেখানেও হয়তো বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারাও অংশগ্রহণ করবেন। তবে একটি কথা একটু আলাদাভাবে জানিয়ে রাখতে চাই পুরবী, সেটি হচ্ছে যে সকাল থেকে মূলত নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার স্থানীয় যেই সমস্ত নেতাকর্মী রয়েছে তাদের সাথেই কিন্তু দেখা করেছেন। বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে কিংবা নেতারা, তারা কিন্তু তার সাথে সাক্ষাৎ করেননি, এবং তিনি সবার সাথে মূলত সৌহার্দ্য বিনিময়ে, সৌজন্য সাক্ষাৎ, কেক কাটা, ফুল দিয়ে যেই শুভেচ্ছা জানানো, সেই কার্যক্রমগুলোই আসলে সকাল থেকে সম্পন্ন হয়েছে। এখন নামাজ পড়ছেন, এরপর পরই তিনি আসলে যাবেন মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে। পুরবী, যেমনটি আপনি বারবার বলছিলেন রেজা, যে এখান থেকে তিনি যাবেন মরহুম রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রীর মাজার জিয়ারতে, এবং এরপর সন্ধ্যা নাগাদ শুরু হবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। অনেক ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের প্রস্তুতির বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, জুমার নামাজের পরপরই তো আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করবেন, কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি? পুরোপুরি অতিথিদের জন্য যেই ব্যবস্থাটি করা হয়েছে বা যে প্রস্তুতি, সেটি বঙ্গভবনের ভিতরে, সুতরাং এটি বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই, আমরা দেখতেও পাইনি। তবে ধারণা করা যায়, যেহেতু অতীত অভিজ্ঞতা রয়েছে এবং অতীত অভিজ্ঞতা যেটি বলে যে বঙ্গভবনের হল রুমে এবং সহস্রাধিক মানুষ অতিথির উপস্থিতিতে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সুতরাং বোঝাই যায় যে এত বড় ধরনের যে আয়োজন, সেই আয়োজনের প্রস্তুতিটা কেমন হতে পারে। তবে বাহিরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি কিছুক্ষণ পরপরই সশস্ত্র এবং বেসামরিক যে সংস্থাগুলো রয়েছে নিরাপত্তা বাহিনী, তারা এসে নিরাপত্তা বিষয়টি খুঁটিনাটি দেখছেন এবং তারা এসে আবার ভেতরে চলে যাচ্ছে। তো এখন পর্যন্ত অতিথি আসতে শুরু করেনি, যেহেতু সন্ধ্যা 7:30 নাগাদ আমন্ত্রিত অতিথিদের সামনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সুতরাং বোঝা যায় এটি হয়তো বিকেল 4টা বা 5টা নাগাদ অতিথিরা পুরোদমে আসতে শুরু করবে। তবে তারপর পরে, অর্থাৎ তার আগে বিকেল 3টা থেকে এই যে রাস্তাটি রয়েছে বঙ্গভবনের সামনে যে রাস্তা, সেই রাস্তাটি বন্ধ করে দেওয়া হবে। আমাদের সহকর্মী আহমেদ রেজার শেষের কথাগুলোতে যদি একটু বলতে চাই, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আপাদমস্তক একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং যিনি পুরোপুরি পুরোদস্তুর রাজনীতিবিদ, তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ, পৌর মেয়র চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘদিনের রাজনৈতিক বর্ণাঢ্য যে ক্যারিয়ার, সেটি শেষ করে তিনি আজকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন। সুতরাং এবং তিনি দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে, অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকার এই যে গণতান্ত্রিক যে যাত্রা, গণতান্ত্রিক ধারার যে উত্তরণ বাংলাদেশের, সে যাত্রায় দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হচ্ছেন, যিনি
প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তিনি রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। তো এটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় এবং নতুন যাত্রাও বলা যায়। অনেক ধন্যবাদ রিয়াজ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলেও প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে তিনি কেবলই আলংকারিক হয়ে থাকবেন বলে শঙ্কা বিশ্লেষকদের। বলছেন, বিভিন্ন সাংবিধানিক পদের নিয়োগ, সংসদের বিলে সম্মতি সহ অনেক ইস্যু রাষ্ট্রপতির টেবিল পর্যন্ত যাওয়ার যে সুযোগ, তাতে রাষ্ট্রপতির নির্মোহ মূল্যায়ন ও মতামত রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আশা, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার খানিকটা ভারসাম্য আসবে, যা সুফল পাবে দেশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে টানা ৩৫ বছর নির্বাচনে জিতে বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৫ বছর অর্থাৎ পরবর্তী নির্বাচন পর্যন্ত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান থাকার কথা বর্ষিয়ানি রাজনীতিকের। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বিদ্যমান কাঠামোতে নির্দিষ্ট ক্ষেত্রে সাজা মাফ বা কমানো আর কিছু আনুষ্ঠানিকতা করতে পারেন রাষ্ট্রপতি। তবে যে কোনো সাংবিধানিক সংকটে তার বিচক্ষণতাই শেষ ভরসা। রাষ্ট্রপতির পদটি মর্যাদা ও সাংবিধানিক গুরুত্বে সর্বোচ্চ হলেও বাস্তবে নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের। এই অবস্থায় নতুন করে আলোচনায় ক্ষমতার ভারসাম্যের বিষয়টি। সিম্বলিক্যালি রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের প্রধান ব্যক্তি, তার দায় মুক্তির ব্যাপারটা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সিম্বলিক গুরুত্ব আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু ম্যাটার করে না যদি না হচ্ছে কি আপনি যে স্টেট স্ট্রাকচারটা আপনি দেখছেন সেই স্টেট স্ট্রাকচারে তার ভূমিকা রাখার কোনো অপরচুনিটি থাকে। সংসদীয়তে প্রধানমন্ত্রী ক্ষমতা পান, কিন্তু এত রাষ্ট্রপতি এত কম ক্ষমতা নিয়ে থাকাটা এখনকার যুগের প্রয়োজনে এটা যথেষ্ট না। রাষ্ট্রপতিকে আরেকটু ক্ষমতায়িত করাটা খুব জরুরি। ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বাড়তি প্রত্যাশা জনগণের। চাওয়া কেবল অলংকারিক হয়ে থাকবেন না তিনি। রাজনীতিবিদ হিসেবে যে রোলটা প্লে করেছেন এতদিন, সেই পজিশনটাকে ছেড়ে তাকে অ্যাজ এ প্রেসিডেন্ট এই রোলটা প্লে করতে হবে। জরুরি অবস্থায় অবশ্যই রাষ্ট্রপতি প্রপার একটি ইনিশিয়েটিভ নিতে পারবে যাতে রাষ্ট্র এখানে অ্যানার্কিয়াল কোনো অবস্থায় তৈরি না হতে পারে। ফেসবুকে দেখেন যে সবাই কিন্তু খুশি, হ্যাঁ, যে এবং প্রত্যেকে কিন্তু এটাকে খুব পজিটিভভাবে নিচ্ছে। সুতরাং আপনি যদি এভাবে চিন্তা করেন যে উনি যেটা বলছেন সেটা সাধারণ মানুষের কাছে খুব ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে। দলের ব্যাপারে উনি কমিটেড, হ্যাঁ, কিন্তু তারপরও ওনার নিজস্ব কিছু ভিউ পয়েন্ট আছে। তো সেই বিষয়টাকে যদি মাথায় রাখা যায় তাহলে সেটা আসলে দেশের জন্য ভালো হবে। বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার কথা জুলাই সনদের পাশাপাশি ছিল ক্ষমতাসীন বিএনপির ৩১ দফাতেও। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, ৭০ অনুচ্ছেদ, তারপরে হচ্ছে কি আপনি রাষ্ট্রপতিকে কি ক্ষমতা দিচ্ছেন, এই তিনটাকে বিবেচনায় নিলে তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, ক্ষমতা কাঠামোয় কিছু চেক অ্যান্ড ব্যালেন্স আসছে। যে কোনো একটাকে বাদ দিচ্ছেন, বাকি দুইটাকে মেনে নিচ্ছেন, তাহলে কিন্তু সিস্টেমটা কাজ করবে না। এত মর্যাদাবান প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মর্যাদাটাকে বাড়ানো দরকার, তাকে সক্রিয় করা দরকার, তাকে দিয়ে যেন রাষ্ট্রের কাজে লাগে, আপনি সেই চেষ্টাই করবেন। জুলাই সনদ বাস্তবায়ন ও বিএনপির ৩১ দফা পূরণ করা গেলে নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা শুধুমাত্র সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থায় তিনি কিভাবে নিরপেক্ষতা, জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্যের প্রতীক হয়ে উঠতে পারেন সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ৫২ দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন ফরিদপুরের কণিকা মণ্ডল। অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমালেন পরপারে। ভুলবশত পেটে গলজ রেখেই সেলাই করেন চিকিৎসক। মৃত্যুর খবর পেয়ে স্বামীকে অভিযুক্ত মেসেজ দেন ভুল মানুষেরই হয়। এদিকে মর্মান্তিক ঘটনা জানার পর কণিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ৫ কর্মদিবসের মধ্যে দেওয়া হবে প্রতিবেদন। ১.৫ মাসের ছোট্ট শিশু জন্মের পর থেকেই ঠিকঠাক পায়নি মায়ের ভালোবাসা। চিকিৎসকের ভুলে পরপারে পাড়ি জমিয়েছেন মা কণিকা মণ্ডল। ২ পুত্রের পর এবার কণিকার গর্ভে এসেছিল কন্যা শিশু। অনাগত সন্তানকে নিয়ে ছিল নানা স্বপ্ন। প্রসব বেদনা নিয়ে গত ২৯ জুন ফরিদপুর সম্মিলিত হাসপাতালে ভর্তি হন কণিকা। অস্ত্রোপচার করেন হাসপাতালের সার্জন লক্ষ্মীরানী দত্ত, কিন্তু রোগীর পেটে গজ রেখেই তিনি সেলাই করেন। পরদিন কণিকার পেট ফুলে উঠলে অন্য হাসপাতালে ভর্তি করতে বলেন।
আমার স্ত্রীকে আমি ভালো অবস্থায় সুস্থ অবস্থায় আমি ক্লিনিকে নিয়ে যাই সমরিতায়, ওই জায়গায় আমি সেজার করাই। সেজার করার পরে এরা গজ রেখে একটা নাড়ি কাটিয়ে গজ রেখে সেলাই করে এরা মানে যে এমন ক্রিটিক্যাল করে, এই রুগী আমি তখন কোনো ফরিদপুর কোনো ইসি রাখে না। ডক্টর যখন ওকে সিজার করে তখন ডক্টর বলছিল যে হায় হায় এ আমি কি করলাম, কি হয়ে গেল, হ্যাঁ কাউকে ডাকেন, অন্য ডক্টরকে ডাকেন, অন্য ডক্টরকে ডাকেন। এটা চিকিৎসকের আমি মনে করি যে নিজ হাতে তাকে মেরে ফেলছে, এটা কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় না। ৩ জুলাই রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আনা হয় কণিকাকে। পরীক্ষা নিরীক্ষার পর পেটে গজের অস্তিত্ব টের পান চিকিৎসকরা। ৭ জুলাই আবারও পেট কেটে সেসব বের করা হয়। এরপর থেকেই আইসিইউতে কণিকা। ২০ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর কণিকার স্বামী অসন্ত মণ্ডলকে হোয়াটসঅ্যাপে লক্ষ্মীরানী লিখেন, ভুল মানুষেরই হয়। মর্মান্তিক ঘটনাটি নজরে আসে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের। সকালে রাজবাড়ীর বাঘুটিয়ায় কণিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। বলেন, চিকিৎসকের অবহেলায় একজন মায়ের অকাল মৃত্যু বেদনাদায়ক। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। এটা অত্যন্ত একটা বেদনাদায়ক ঘটনা। আমি যা দেখেছি, কালকে রাতেই দেখেছি, আমি নিজেই এটাকে বিয়ার করতে পারিনি। একজন মায়ের, আমাদের অবহেলার কারণে একজন মায়েরই অকাল মৃত্যু, একটা নিষ্পাপ শিশুকে যে তার মার চেহারাটা দেখতে পারে নাই, ডাক্তার অবহেলার কারণে যে ঘটনা ঘটেছে, আমরা চূড়ান্তভাবে এটা দেখব। তবে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি। ফরিদপুরের সিভিল সার্জন জানান, বিষয়টি তিনি জেনেছেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন। কোনো অভিযোগ আসেনি এবং আমি অন্য কোনো সোর্সের মাধ্যমে এটা জানতে পারিনি। যদি ভুক্তভোগী রোগী আমার কাছে অভিযোগ দেয় তাহলে আমি তদন্ত করে এটা যথাযথ ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, অভিযুক্ত চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রত্যাবর্তনের অপেক্ষায় কেটে গেছে প্রায় ১ দশক, কিন্তু এখনো নিজ ভূমি মিয়ানমারে ফিরতে পারেননি বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। বিশেষজ্ঞদের মতে নাগরিকত্ব, নিরাপত্তা ও মানবিক মর্যাদার নিশ্চয়তা ছাড়া কোনো প্রত্যাবাসনই টেকসই হবে না। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে কক্সবাজারে আয়োজিত এক সেমিনারে উঠে এসেছে প্রত্যাবাসনের নানা চ্যালেঞ্জের কথা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি শরণার্থী শিবিরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। নোয়াখালীর ভাসানচরে আছে আরও ১.৫ লাখ। এদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পাড়ি জমায়। এরপর নানা উদ্যোগ নেওয়া হলেও ৯ বছরেও তাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি। মিয়ানমারে নিরাপত্তাহীনতা, নাগরিকত্ব সংকট ও আন্তর্জাতিক চাপের ঘাটতির কারণে নিজ ভূমিতে ফিরতে পারছে না রোহিঙ্গারা। কক্সবাজারে রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ কদ্দূর শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে। কোথায় যাবে, থাকবে কই, তার ভিটামাটি যেগুলো ফেলে আসছে এগুলো কি, তার জীবন নিরাপত্তা কি, তার সোশ্যাল লাইফ সিকিউরিটি এনশিওর করতে হবে। এটা তো লাগবে তার, নাহলে কোথায় যাবে? আমি তার মৃত্যুর কূপ থেকে বাঁচার জন্য এখানে আসছে, আবার কি মৃত্যুটুকু ঝাঁপ দেবে না। সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞ, গবেষক, রোহিঙ্গা নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ এখনও তৈরি হয়নি। একটা রোল থাকা উচিত, এটার জন্য আমরা অনুরোধ করবো ইউএন তাদের চেষ্টা চালিয়ে যাবে, আমাদের এই ডিসেবলমেন্টটা চালু থাকুক। আমার মনে হয় না যে কখনোই ওরা যে রাজ্য থেকে এসেছে তাদেরকে ছাড়া সম্ভব নয়, একসময় তারা ওখানে প্রত্যাবাসিত হবে বলে। How you can see the future of any repatriation, what kind of guarantees they can provide refugees for them to be able to go back. প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের জাতীয় পরিচয় ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত না হলে কোনো প্রত্যাবাসনই টেকসই হবে না। ওনাকে যদি আমি সম্মানের সাথে নাগরিকত্ব দিয়ে যদি মানবিক মর্যাদাকে পাঠানো যাবে না কেন? কালকে চলে যাবে। তো কিন্তু আমি তো সেই কন্ডিশন তৈরি করতে যদি না পারি, সেটা কখন তৈরি হবে? মিয়ানমার ডেমোক্রেসি কবে আসবে, কোনো গ্যারান্টি আছে?
এদিকে সম্প্রতি মিয়ানমার ৩ লাখের বেশি রোহিঙ্গার পরিচয় যাচাইয়ের কথা জানালেও রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু হবে না বলে জানিয়েছে দেশটি। ফলে প্রত্যাবাসনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। মানুষই নতুন হোপলেস হয়ে যাবে। 90% জায়গা আফগান আর্মির কন্ট্রোল আছে। তো আফগান আর্মি 90% জায়গা কেওলা কন্ট্রোল করি পাইছে। প্রত্যাবাসন নিয়ে বিশ্বের কাছে অনেক আপিল করছে, উই ওয়েন্ট টু রিটার্ন টু আওয়ার মাদারল্যান্ড, প্লিজ ইনশিওর ডিউরেবল সলিউশন। শহীদুল সুমন, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। সকালে মদনপুর এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। এতে দেখা দেয় দীর্ঘ যানজট। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। ঘণ্টাখানেক পর পুলিশের অনুরোধে মহাসড়ক থেকে সরে যান তারা। বৃহস্পতিবার রাতে বন্দরনগর সালেহনগর এলাকায় বুলবুলকে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা জানায় ২৪-এর গণ অভ্যুত্থান আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে লুটপাট করে সিফাত বাহিনী। এই ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়। মামলা তুলে নিতে সিফাত বাহিনী বুলবুলকে হুমকি দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বুলবুলকে কুপিয়ে হত্যা করা হয়। প্রধান অভিযুক্ত সিফাতকে গত রাতেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬ বছর বয়সী মিম নামের এক গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মৃত ঘোষণার খবরে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় অজ্ঞাতনামা ৩ যুবক। এরপর ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে টাকা চুরি করে নিখোঁজ দেখিয়ে নাটক সাজানোর অভিযোগ উঠেছে বাসের মালিক ফয়সাল আহমেদের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, মিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফয়সাল আহমেদ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত নিখোঁজের ডায়েরি করেন। সেখানে দাবি করা হয় বাসা থেকে ২৫,০০০ টাকা নিয়ে মিম নিখোঁজ হয়েছে। ঘটনাটি হত্যা হিসেবে তদন্ত না করে অপমৃত্যুর মামলা হিসেবে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ পরিবারের। ঘটনার সুস্থ তদন্ত দাবি করেছেন মিমের আত্মীয় পুলিশের SI আমির হোসেন। তার আশঙ্কা সিদ্ধিরগঞ্জ থানা ও শাহবাগ থানাকে প্রভাবিত করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হতে পারে। এদিকে মিমের মা ও বোন সহ স্বজনরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিচার দাবি করছেন। এদিকে কিশোরীর লাশ ফেলে রাখার ঘটনায় ফয়সাল সহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। তোমার কেমন মারে? হ্যাঁ মারে, আমরা এসে নিয়ে যাও এ কথা বলছে। আমি এ মাসে রসে নিয়ে গেলাম বলে এমন অনেক সুযোগটা পাইছি না, বাইরেই পালাইছে। বাদীর এই আত্মীয় স্বজন যারা আছে ওরা থাকুক, আমরা সকালে সিনিয়র অফিসাররা আসুক, আসলে পরে আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নিব। এখনো পর্যন্ত কোনো সিনিয়র অফিসার থানায় আসেনি, তার মানে এদের উদ্দেশ্য খারাপ। এরা এটারে 50 পরে চালান দিবে, 50 পরে চালান দিয়া এটারে মানে আসামিরে বাঁচাই দিবে। জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিমকে গ্রেফতার করেছে র্যাব 2। হত্যা ও মাদক সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে 36টি মামলা। সকালে র্যাব 2 এর সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 2 এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি এবং মাদক উদ্ধার করা হয়। র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সিন্ডিকেট, মারামারি ও বিভিন্ন অপরাধ করে আসছিলেন চুয়া সেলিম। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রমাদক সহ 36টি মামলা রয়েছে। এর আগে 2025 সালের 8 জানুয়ারি ধানমন্ডির এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল র্যাব 2। তবে এমন আসামি জামিন পাওয়ায় হতাশা প্রকাশ করেন এই অধিনায়ক। জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের নিকটতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আজকে একটি অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা তার বিরুদ্ধে রুজু হওয়া প্রক্রিয়াধীন রয়েছে। শারীরিকভাবে সুস্থ আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মধ্যরাতে হাসপাতালে কয়েক ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্য পরীক্ষার সময় উপস্থিত ছিলেন বোন আজমা খান। মাত্র কয়েক ঘন্টার জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় পিটিআই প্রধানকে। পুলিশ রেঞ্জার্স ও কারা কর্তৃপক্ষের 800-রও বেশি সদস্যের দল
মোতায়েন ছিল কড়া নিরাপত্তায়। বৃহস্পতিবার মধ্যরাত কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রওনা হয় বন্দী ইমরান খানের কনভয়। সঙ্গে ছিল পুলিশ, রেঞ্জার্স ও কারা কর্তৃপক্ষের বিশাল বাহিনী। ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল প্রাঙ্গণেও নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। মোতায়েন ছিল অন্তত 800 নিরাপত্তা কর্মী। বন্ধ করে দেয়া হয় সংলগ্ন এলাকা। রাত 1টা নাগাদ হাসপাতালে পৌঁছায় সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। এ সময় প্রিয় নেতাকে দেখতে কিছুটা দূরত্বে জড়ো হন পিটিআই নেতাকর্মীরা। যখনই শুনেছি খান সাহেবকে হাসপাতালে নেওয়া হবে তখন অনেক খুশি হয়েছি। সিদ্ধান্তটিকে স্বাগত জানাই, আমরা এর প্রশংসা করি। এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। খুশি भी बहुत है और परेशानी भी। যেমন দারুণ আনন্দ হচ্ছে, তেমনি গভীর উদ্বেগও কাজ করছে। আল্লাহর কাছে প্রার্থনা করি সর্বশক্তিমান যেন খান সাহেবকে কখনো অপমানের সম্মুখীন হতে না দেন। তিনি কোনো যুদ্ধে কখনো পরাজিত হননি। দুনিয়া समझती थी कि ये हार गया है। ভেতরে প্রবেশ করেন বোন আজমা খান। সঙ্গে ছিলেন চক্ষু বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট ও ফিজিশিয়ানদের অভিজ্ঞ চিকিৎসক দল। কয়েক ঘন্টার স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেলি ফিট ঘোষণা করা হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে। পরে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ভোর 5টার দিকে হাসপাতাল থেকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয় ইমরান খানকে। মঙ্গলবার কারাবন্দী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এদিকে সরকার এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলেও তা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান। বছর খানেক ধরেই তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। বর্তমানে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তোষাখানা ও বেআইনিভাবে বিয়ে করার মামলা রয়েছে। তবে কয়েকটি সাজা বাতিল হলেও এখনও বেশ কিছু মামলা বিচারাধীন। অনিক রহমান, যমুনা নিউজ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এক সপ্তাহের আলটিমেটামের পরও সম্পূর্ণভাবে ফিরে আসেনি জাতীয় স্টেডিয়াম এলাকার ক্রীড়া পরিবেশ। বর্জ্য ব্যবস্থাপনার কিছুটা উন্নতি হলেও এখনও যত্রতত্র পড়ে থাকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালামাল। তবে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। জাতীয় স্টেডিয়াম এলাকায় খেলার পরিবেশ ফেরাতে তৎপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সপ্তাহ দুয়েক আগে স্টেডিয়াম পাড়ার অব্যবস্থাপনায় হতাশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এক সপ্তাহের আলটিমেটামে নতুন দিশা পায় দেশের ক্রীড়াঙ্গন। গত 6 আগস্ট জাতীয় স্টেডিয়াম এলাকা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিদর্শন করে গেলেও এখনও পুরোপুরি আসেনি সফলতা। বর্জ্য ব্যবস্থাপনার কিছুটা উন্নতি হলেও দেখা মেলেনি পুলিশ বক্সের। তবে স্টেডিয়ামের 4 গেটে পুলিশ বক্স স্থাপনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আনতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। 4টা গেটের এন্ট্রি পয়েন্টে পুলিশ বক্স থাকা আর একটা মূল গেটের সামনে একটা বড় করে পুলিশ বক্স থাকা, যাতে করে তারা ওইখানে ডিসিশন মেকিংগুলো করতে পারে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। হুটহাট করে কিছু করতে চাই না, একটা প্ল্যান মাফিক, যেটা একটা দীর্ঘমেয়াদী এটার স্থায়িত্ব থাকে। মোবাইল কোর্ট পরিচালিত হলেও তা থেকে পাওয়া যাচ্ছে না সুফল। যত্রতত্র বিক্রয় সামগ্রী চলাচলের পথে রেখে তৈরি করা হচ্ছে প্রতিবন্ধকতা। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। যারা ব্যবসায়ী আছে তাদেরও মানসিকতা আমরা চিন্তা করতে পারেন। যতক্ষণ মোবাইল কোড থাকে ততক্ষণ তারা সব সরিয়ে ফেলে। যখনই আবার মোবাইল কোড চলে যায় তারা ফুটপাথ, এমনকি যে ওয়াকওয়ে, সেগুলোর মধ্যেই আবার তাদের সামগ্রীগুলো রেখে বিজনেস করে। গার্ড আছে, তাদেরকেও আমরা একটা নির্দেশনা আগের যেভাবে চলেছে তাতে নতুনভাবে তাদেরকে আমরা আবার উপস্থাপন করতে চাই, যারা তাদের দিনরাত এসব বিষয়ে সচেতন থাকে। হোম অফ ফুটবলের খেলোয়াড়দের মূল প্রবেশ পথ বিস্তৃতির প্রয়োজনীয়তার কথা স্বীকার করছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ নিয়ে যমুনা টেলিভিশন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংবাদ প্রচার করলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। তবে এবার মূল প্রবেশ পথ ও মিক্সড জোনের পরিসর বড় করার বিষয়টি বিবেচনায় নিচ্ছে এনএসসি। ডিজিটাল সার্ভে করছি পুরা এরিয়াটা নিয়ে। সো আমাদের যে পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য কাজ করছে, তো আপনার প্ল্যানটা আমরা যদি করতে পারি এটা আমাদের জন্য খুবই ভালো হবে। আশা করছি ওটা নিয়ে আমরা ওয়ার্ক করব। এদিকে নতুন স্টেডিয়াম তৈরির ক্ষেত্রে বাণিজ্যিক প্রতিষ্ঠান না করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া স্থাপনা জাতীয় স্টেডিয়াম এলাকা, কেননা এই স্টেডিয়াম লাগোয়া বেশ কয়েকটি ফেডারেশন এবং সেই সাথে রয়েছে বেশ কয়েকটি স্টেডিয়ামও। তবে নিরাপত্তা বেলায় সবসময় যেন গুরুত্বহীনভাবে বিবেচিত হয়েছে ঠিক এই এলাকাটি। জাতীয় ক্রীড়া পরিষদ বলছে নিয়মিতভাবে টহলদারি বাড়ানো গেলে এবং সেই সাথে পুলিশ বক্স এবং মোবাইল কোর্ট পরিচালনা করা গেলে সেখান থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া সম্ভব। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। মার্কেট টেস্টেও 5 দিনই ভালো খেলতে চান নাজমুল হোসেন শান্ত। সেশন বাই সেশন ভালো খেলতে হবে, ফলাফল নিয়ে এখনই চিন্তা করতে চান না টাইগার অধিনায়ক। তবে কঠিন হবে লড়াইটা, বলছেন শান্ত। চিন্তা করতে চাই না, আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, আবার সেম ইচ্ছাটা থাকবে যে 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো ইম্পর্টেন্ট এক একটা দিন এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি, সো ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিক মতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিকলি। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী রাহেলা জ্যোতি, সাথেই থাকুন।